আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের বলের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তোমরা যারা প্রথম ক্লাসটা করে আসো নাই, তোমরা প্রথম ক্লাসটা করে আসতে পারো। প্রথম ক্লাসের টপিকগুলো এই জায়গায় লেখা আছে এবং আমরা আজকে দ্বিতীয় ক্লাসে এই টপিকগুলো কভার করার চেষ্টা করব। তাহলে চলো আমাদের ক্লাসে শুরু করা যাক। সর্বপ্রথম টপিকটা হচ্ছে এখানে সংঘর্ষ। এখন সংঘর্ষের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আমাদের ইলাস্টিক সংঘর্ষ, একটা হচ্ছে ইনইলাস্টিক সংঘর্ষ। ঠিক আছে, তো এখানে ইনইলাস্টিক এবং ইলাস্টিক সংঘর্ষের ভিতরে যে মেইন তফাৎটা, ইলাস্টিক সংঘর্ষে আমাদের শক্তি সংরক্ষণশীল থাকে, কিন্তু আমাদের যে ইনইলাস্টিক সংঘর্ষ আছে আমাদের শক্তিটা সংরক্ষণশীল থাকে না। শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা আমরা কিছুক্ষণ পরেই পড়বো। তো আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সলভ করব তখন আমাদের ইলাস্টিক সংঘর্ষটা যেরকম হবে সেটা হচ্ছে, মনে করো এখানে একটা বস্তু আছে, এটা ডান দিকে যাইতেছে এবং এখানে আরেকটা বস্তু আছে যেটা বাম দিকে আসতেছে। এটা হচ্ছে আমাদের বিফোর দ্য কলিশন বা সংঘর্ষের আগের পরিস্থিতিটা। মনে করো সংঘর্ষের সময় তারা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আছে এবং সংঘর্ষের পরে তারা আলাদা থাকবে একজন আরেকজনের থেকে। যে কোনো একটা দিকে তারা একজন মুভ করবে, কিন্তু সেটা আলাদা থাকবে, তারা একসাথে মুভ করবে না, তারা একটা ডিফারেন্ট ভ্যালোসিটিতে মুভ করবে। মনে করো সংঘর্ষের আগে তারা যদি U1 U2-তে আসতেছিল তখন তারা V1 V2-তে মুভ করবে। কিন্তু ইনইলাস্টিক সংঘর্ষে হবে কি, তারা মনে করো যে কোনো একটা জায়গা থেকে এভাবে আসতেছে, এখানে U1 U2 বেগে আসতেছে, সংঘর্ষের সময়টাতে মনে করো এইভাবে তারা আসে, কিন্তু সংঘর্ষের পরে হবে কি, তারা একই সাথে একই বেগে একটা দিকে মুভ করবে, আইদার ডান দিকে অথবা বাম দিকে। মনে করলাম ডান দিকে, তারা একটা কমন ভ্যালোসিটিতে মুভ করবে, অর্থাৎ ভিভেগে মুভ করবে। তো এই সিনারিওটা আমরা হচ্ছে আমাদের বইয়ে সবচেয়ে বেশি দেখবো। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগের অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের সময়, এবং এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। তো পরের অবস্থায় ইনইলাস্টিক সংঘর্ষ হবে কি, তারা দুইজন সেম ভ্যালোসিটিতে একই দিকে মুভ করবে। ঠিক আছে, তো বাকি যেগুলো আছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, এগুলো আমরা পরে পড়বো। এবং দুইটা ক্ষেত্রে আমাদের ভরবেগ সংরক্ষণশীল হবে, শুধুমাত্র তফাৎটা হবে শক্তি সংরক্ষণশীলতা নিয়ে। ইলাস্টিকের শক্তি সংরক্ষণশীল থাকবে, ইনইলাস্টিকের শক্তি সংরক্ষণশীল থাকবে না। ঠিক আছে, আমরা সাধারণত এই চ্যাপ্টারে দুই ধরনের শক্তি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের গতিশক্তি, আরেকটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি। তো গতিশক্তি আর স্থিতিশক্তিটা কি আসলে? গতিশক্তি টার্মটা থেকে আমরা বুঝতে পারি যে এমন একটা শক্তি যেটা গতির কারণে অর্জিত হয়েছে, অর্থাৎ গতিশীল একটা বস্তুর যে শক্তিটা থাকবে সেটাকে আমরা গতিশক্তি বলতেছি। আর স্থিতিশক্তিটা হচ্ছে একটা বস্তু যার ভিতরে কোনো প্রকার শক্তি আছে কিন্তু বস্তুটা গতিশীল না, স্থিতি অবস্থায় আছে। ঠিক আছে, তো এখন গতিশীল বস্তুটা, তুমি গতিশীল এনার্জিটা কীরকম হবে সেটা আমরা যদি একটু চিন্তা করি। মনে করো একটা বাস এখানে মুভিং আছে, মনে করো এটা একটা বাস যেটা মনে করো এদিকে মুভিং আছে, এদিকে চলতেছে এবং বাসটা গতিশীল অবস্থায় আছে। সামনে এখানে একটা মানুষ আছে, তখন মানুষটার সাথে যদি কলিশন হয় বাসটার, অবভিয়াসলি বাসটা মানুষটার উপরে একটা ইম্প্যাক্ট রাখবে, একটা এনার্জি ট্রান্সফার করবে, এবং মানুষের সহনশীলতার উপর যদি এনার্জিটা হয় তাহলে মানুষের ক্ষতিও হইতে পারে, অনেক ধরনের মারাও যাইতে পারে। যেহেতু বাসটা একটা এনার্জি ট্রান্সফার করছে এই জায়গায়, দ্যাট মিনস আমাদের বাসের ভিতরে একটা শক্তি ছিল, কারণ শক্তি না থাকলে সে ট্রান্সফার করতে পারবে না। কারণ যেহেতু আমরা জানি যে পৃথিবীতে কোনো প্রকার শক্তি তৈরিও হয় না, ধ্বংসও হয় না, শক্তির কনভার্সন হয় বা শক্তি রূপান্তরিত হয়। আমাদের বাসের ভিতরে যদি কোনো প্রকার শক্তি না থাকে তাহলে সেটা সে মানুষের ভিতরে ট্রান্সফার করতে পারবে না। তার মানে আমাদের বাসের একটা শক্তি ছিল। তো বাসের শক্তিটার মূল উৎসটা কি? বাসটা গতিশীল ছিল, তার কারণে আমাদের বাসটা দ্বারা হ্যাম্পার্ড হয়েছে, অর্থাৎ বাসটার যে গতিটা ছিল এটাই ছিল তার মূল শক্তিটা। বাসটার গতির কারণে বাসটা একটা গতিশক্তি অর্জন করছে। ঠিক আছে, তো যে কোনো বস্তু গতিশীল অবস্থায় তার যে শক্তিটা থাকে, তার ভিতরে যে শক্তিটা স্টোর হতে থাকে আস্তে আস্তে, সেটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তিকে যদি আমরা ফর্মুলা হিসেবে লিখি, গতিশক্তিকে সাধারণত ইকে দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, ভিটা হচ্ছে বস্তুর বেগ। এখন যদি আমরা চিন্তা করি স্থিতিশক্তির কথা, স্থিতিশক্তিটা আসলে কীভাবে? এখন গতিশীল অবস্থায় একটা বস্তুর ভিতরে কোনো প্রকার বল স্টোর হইতেই পারে, শক্তি স্টোর হইতেই পারে। ঠিক আছে, কিন্তু স্থিতিশীল অবস্থায় একটা বস্তুর ভিতরে কীভাবে শক্তি স্টোর হবে? এখন একটা সিনারিও চিন্তা করো যেখানে এটা মনে করো আমাদের মেঝে, মনে করো এখানে একটা এমভরের বস্তু আছে। এখন একটা মানুষ আসার পরে সে করলো কি, এই বস্তুটাকে হাত দিয়ে তুলে এই জায়গায় ধরলো, এই জায়গায় সে ধরে রাখছে বা সামহাও এখানে রাখছে। ঠিক আছে, মনে করো এখানে একটা তক্তা আছে, এখানে একটা তক্তার উপর সেটা রাখছে। এখন কি হবে, এই বস্তুটা যখন আমি এখান থেকে ফেলে দিব, আমি যদি এখান থেকে বস্তুটাকে ফেলে দিই এবং এখানে যদি আমাদের একটা কিছু থাকে, মনে করো এখানে যদি একটা মানুষ থাকে, ধরলাম এখানে আমার একটা মানুষ আছে এবং এই বস্তুটার ওজন মনে করো যে ওর মাথার উপর পড়লো, তো এমনও হইতে পারে যে এই মানুষটার মাথা ফাইটা যেতে পারে, যে কোনো কিছু হইতে পারে। অ্যাটলিস্ট যদি কিছু নাও হয় তাহলে সে অ্যাটলিস্ট একটা কিছু ফিল করবে যে না, তার মাথার উপর কিছু একটা পড়ছে। কারণ কি, এই বস্তুটার ভিতরে তার মানে একটা এনার্জি ছিল, যার কারণে সেই এনার্জিটা এই মানুষটার ভিতরে ট্রান্সফার করতে পারছে। তাহলে এই শক্তিটা সে পাইলো কোন জায়গায়? এই শক্তিটা তো তার পাওয়ার কথা না, কারণ এই জায়গায় সে কী ছিল? এই জায়গায় সে ছিল স্থিতিতে।
এখন তুমি যদি চিন্তা করো এইখান থেকে যখন আমি বস্তুটাকে তুলছি, আমার বস্তুটা যখন নিচে ছিল, আমার বস্তুটাকে যখন আমি এখান থেকে উপরে তুলছি, আমার একটা শক্তি লাগছে। আমি বস্তুটাকে হাত দিয়ে তুলছি, আমার একটা শক্তি খরচ হয়েছে। তাহলে সেই শক্তিটা কই যাবে? যেহেতু আমি একটা শক্তি দিয়ে তার এই জায়গায় তুলছি, তার মানে আমার যে শক্তিটা এখানে খরচ হয়েছে সেই শক্তিটা তার ভিতরে গিয়ে স্টোর হয়েছে, এবং আমি যখন এই বস্তুটাকে এখান থেকে ফেলে দিব তখন শক্তিটা কী হবে? তার গতিশক্তি, স্থিতিশক্তি থেকে এখানে গতিশক্তিতে কনভার্ট হবে এবং তারপরে এসে সে তার মাথায় হিট করবে। তার মানে এখানে আমাদের একটা শক্তি স্টোর আছে, যেটা হচ্ছে কি, যেই শক্তিটা দিয়ে আমি এই বস্তুটাকে উপরে তুলছি বা যেই কাজটা আমি এখান থেকে করছি এই বস্তুটাকে উপরে তোলার জন্য। তাহলে কাজের আমরা একটা ফর্মুলা জানতাম যে W=Fs। তাহলে এফটা এখানে কত? এই বস্তুটাকে এফ কত? এফ হচ্ছে মানে নিচের দিকে বস্তুটা যতটুকু টাইনেরা ধরে রাখছে, তো বস্তুটা নিচের দিকে টাইনে রাখছে কত? ভর হচ্ছে এম এবং নিচের দিকে জিতে টানতেছে, অর্থাৎ আমাদের এফের যে ভ্যালুটা সেটা হচ্ছে এম জি। এখন এই এসটা কত? এসের জায়গায় আমরা বলছিলাম যে যখন আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে তখন আমাদের দূরত্বটা হবে কি, আমাদের যে উচ্চতাটা আছে সর্বমোট সেইটা, আমাদের উচ্চতাটা হচ্ছে এইচ, তার মানে আমাদের এখানে এফের জায়গায় হবে এইচ। আমি আমার যে শক্তিটা খরচ হয়েছে সেটাকে আমি এমজিএইচও বলতে পারি, অর্থাৎ আমার এই বস্তুর ভিতরে এমজিএইচ পরিমাণ শক্তি স্টোর আছে। এইটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা, অর্থাৎ স্থিতিশক্তির ফর্মুলাটাকে আমরা লিখতে পারি ইপি দিয়ে। পিতে পটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তিকে ইংলিশে বলা হয় পটেনশিয়াল এনার্জি, তার মানে EP=mgh। এটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের সর্বমোট শক্তিটা। সর্বমোট শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে E⁻EP+EK। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, যেগুলো আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সলভ করতে কাজে লাগবে। আমরা এখানে ফর্মুলা পাইলাম কয়টা? আমরা এখানে ফর্মুলা পাইলাম মোট 3টা। এখানে একটা হচ্ছে আমাদের EK=mv², হাফ mv², EP=mgh এবং E⁻EP+EK। ঠিক আছে, তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। তো ভরবেগ এবং শক্তি সংরক্ষণশীলতা জানার আগে আমাদের জানা লাগবে যে ভরবেগ আর শক্তি কি। শক্তিটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, আর ভরবেগটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ে আসছি। তোমাদের যদি ভরবেগটার ডিটেলস জানা লাগে তো ফার্স্ট ক্লাস করে আসতে পারো। ভরবেগ আসলে এত ডিটেলসে জানার মতো কিছু না, শুধুমাত্র তুমি যদি একটু জানো যে ভরবেগ হচ্ছে কোনো একটা ভর এবং বেগের গুণফল, অর্থাৎ ভর যদি হয় এম আর বেগ যদি হয় এম ভি, দেন হচ্ছে আমাদের ভরবেগটা হবে m×v। এটুকু জানলেই তোমার হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। এরপরে আসে আমাদের শক্তির টপিকটা। কিছুক্ষণ আগে আমরা যেই মাত্র দেখে আসলাম যে শক্তি হচ্ছে আসলে দুইটা, একটা হচ্ছে আমাদের গতিশক্তি হাফ mv², আর একটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি অর্থাৎ mgh। এখন এখানে যখন আমরা ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা পড়তেছি তখন আমাদের একটা জিনিস জানা দরকার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আইসোলেটেড কন্ডিশন হচ্ছে এমন কিছু কন্ডিশন যেখানে আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স ইম্পোজ করা হবে না, অর্থাৎ যেখানে আমাদের কোনো আলাদা বহিরাগত কোনো বল থাকবে না, সেখানে সকল জায়গায় আমাদের ভরবেগটা কী থাকবে? ভরবেগটা থাকবে সংরক্ষণশীল। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল ল বলতে পারি, যে যেখানে আমাদের কোনো বহিরাগত কোনো বল থাকবে না, আমাদের বহিরাগত বলের কোনো প্রভাব থাকবে না, সেখানে আমাদের ভরবেগটা সর্বদা সংরক্ষণশীল হবে। অর্থাৎ সংঘর্ষ যখন হবে তখন আমাদের সেখানে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, অর্থাৎ যে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স হইতে পারে, কোনো ফোর্স আমরা দিতেছি অথবা কোনো কিছু আমাদের ফোর্সটাকে কমাইতেছে, ধরতে পারো বাতাস, দেন হচ্ছে ফ্রিকশন, এগুলো কোনো কিছুই যখন থাকবে না, সেই সিচুয়েশনে অলওয়েজ আমাদের ভরবেগটা সংরক্ষণশীল হবে। শক্তির সংরক্ষণশীলতা নাও হইতে পারে, কিন্তু আমাদের ভরবেগটা অলওয়েজ সংরক্ষণশীল হবে। এটা একটা ফান্ডামেন্টাল রুলস। একটা সংঘর্ষের আদি অবস্থা থেকে মনে করো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ডান দিকে যাইতেছে, এবং এখানে একটা বস্তু আছে যেটা এখান থেকে বাম দিকে ব্যাক করতেছে। এই বস্তুটার ভর মনে করো m1, এটা হচ্ছে m2, এখানে আমাদের বেগ হচ্ছে u1, এখানে বেগ হচ্ছে u2। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগের অবস্থা। এরপরে তার মনে করো সংঘর্ষ এই জায়গায় সংঘর্ষিত হওয়ার পরে এখানে আমাদের টোটাল ভ্যালোসিটিটা হচ্ছে 0, এখানে কারো কোনো ভ্যালোসিটি নাই, দুজনে স্থির হয়ে গেছে, তাদের ভরের মতোই আছে m1 m2। এবং সংঘর্ষের পরে হয়তো আমরা ধরে নিই যে তারা দুইজন দুই দিকে ছিটকায় পড়ছে, এদিকে একজন আসছে এবং এদিকে একজন গেছে, তার ভরের জায়গায় আছে, কিন্তু আমাদের বেগ যেটা আছে সেটা হচ্ছে v1 v2 হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমরা দুইটা জিনিসই দেখবো, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতা, একটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা বলতে আসলে বোঝায় কোনো একটা সিচুয়েশনের আদি এবং শেষের যে টোটাল সামেশনটা হবে সেটা ইকুয়াল। ঠিক আছে, তো আমরা যদি শক্তি সংরক্ষণশীলের কথা বলি তখন তার মানে হচ্ছে আমাদের আদি যে শক্তিটা ছিল, আমাদের সংঘর্ষের আগের যে টোটাল এনার্জিটা এবং সংঘর্ষের পরের যে টোটাল এনার্জিটা ওটা সমান। এটা যখন হবে তার মানে আমাদের শক্তি সংরক্ষণশীল, যদি এটা না হয় তার মানে শক্তি সংরক্ষণশীল না।
এবং ভরবেগের সংরক্ষণশীলতা বলতে আমাদের সংঘর্ষের আগের যে ভরবেগটা এবং সংঘর্ষের পরের যে ভরবেগটা আছে দুইটা জিনিস সমান হবে, এটাই মেনশন করা হয়েছে। তাহলে আমরা যদি সংঘর্ষের আগের ভরবেগ চিন্তা করি, দেখো তাহলে এখানে কী হবে, যে প্রথম ক্ষেত্রে সিনারিওতে ভরবেগ কত হবে, m1 u1। এখন এখানে একটা জিনিস দেখো, আমরা জানি কিন্তু আমাদের বেগ যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ বেগের সাথে তার দিকটা মেনশন করা লাগবে। তো এখানে একটা আমরা যদি প্রথম সিনারিওতে যেহেতু আমরা u1 নিছি, অর্থাৎ আমাদের ডান দিকের সিচুয়েশনটাকে আমরা পজিটিভ ধরছি, যেহেতু ডান দিকে যাওয়াটা আমাদের পজিটিভ ধরছি, তার মানে অবভিয়াসলি বাম দিকে যেটা যাওয়া হবে ওইটাকে আমরা নেগেটিভ ধরতে হবে। আমরা যদি বাম দিকে যাওয়া পজিটিভ ধরতাম তাহলে আমাদের ডান দিকে যাওয়াটাকে নেগেটিভ ধরতে হইতো। তো এখানে যেহেতু এই সিনারিওটা হইতেছে, আমাদের পরের সিনারিওতে চিন্তা করি যে আমাদের সংঘর্ষের পরে জিনিসটা বাম দিকে আসতেছে, তার মানে এটা নেগেটিভ, এবং এটা ডান দিকে যেতেছে অর্থাৎ এটা পজিটিভ। এখন আমরা যখন ভরবেগ ক্যালকুলেট করবো আমাদের চিহ্ন সহ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টের ভরবেগ, এবং পরবর্তী অবজেক্টের ভরবেগ কত হবে, m2 মাইনাস u2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুরা সিচুয়েশনের আদি ভরবেগ। এবং সিচুয়েশনের শেষ ভরবেগ কত হবে, প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেখানে হচ্ছে m1 মাইনাস v1 প্লাস পরেরটা সিচুয়েশনের কথা চিন্তা করলে সেটা হবে m2 v2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ। আমরা আমাদের সংঘর্ষটা কেমন জায়গায় চিন্তা করি, যেখানে আমাদের ভ্যাকিউম থাকে, অর্থাৎ আমাদের সেখানে কোনো বাতাস থাকে না, বাতাসের কোনো প্রভাব থাকে না, কোনো ধরনের ফ্রিকশন আমরা তখন চিন্তা করি না। সেই ক্ষেত্রে আমাদের হয় কি, আমাদের আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান হবে, অর্থাৎ আমাদের এক্সাক্ট যে ফর্মুলাটা হবে সেটা হবে হচ্ছে আমাদের m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো আমরা এখানে সবগুলা একদিকে ধরছি, এখানে আমাদের যে সিচুয়েশনটা ক্যালকুলেট করছি সেটা আমরা সবগুলো একই দিকে ক্যালকুলেট করছি। যখন যদি আমাদের সিচুয়েশনের দিকটা হচ্ছে চেঞ্জ হয়, মানে অর্থাৎ একটা ডানে আসতেছে একটা বামে যাইতেছে সামনে পিছনে এরকম হয়, তখন আমরা সেই অনুযায়ী আমাদের চিহ্নগুলোকে মেনটেন করব, ঠিক আছে। তখন আমাদের বেগের সাথে আমাদের চিহ্নটা অ্যাড হয়ে যাবে। যদি ডানে পজিটিভ ধরি তাহলে আমাদের বামের সিচুয়েশনটা নেগেটিভ ধরতে হবে, যদি আমরা বামের সিচুয়েশনটা পজিটিভ ধরি আমাদের ডানের সিচুয়েশনটা নেগেটিভ ধরতে হবে। তো ওইভাবে আমরা এখানে ক্যালকুলেট করব। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার ফর্মুলা। যদি আমাদের আদি যে সিচুয়েশনটা এটা হচ্ছে আমাদের আদি অবস্থা, এটা হচ্ছে আমাদের শেষ অবস্থা, এই সিচুয়েশন দুইটা যদি আমাদের ম্যাচ করে সমান হয় তখন হচ্ছে আমরা বলতে পারবো যে আমাদের ভরবেগ সংরক্ষণশীল। এবং এটা আমাদের মনে রাখতে হবে, যদি কোনো বহিরাগত বল না থাকে আমাদের ভরবেগ সর্বদা সংরক্ষণশীল হবে। এখন যদি আমরা চিন্তা করি শক্তির সংরক্ষণশীলতার কথা, এখানে দেখো আমাদের আদি শক্তিটা আসলে কত হবে, আমাদের যে আদি শক্তিটা হবে সেটা কত। এখন আমরা যে দুই ধরনের শক্তির কথা চিন্তা করলাম, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। আমাদের সংঘর্ষটা যখন হয় সেটা পুরাটাই হয় ভূমিতে। যেহেতু ভূমিতে হয় সেই ক্ষেত্রে আমাদের কোনো স্থিতিশক্তির এক্সিস্টেন্স থাকে না, কারণ ভূমির সাথে সে সরাসরি কানেক্টেড এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা অর্থাৎ হাইট সেটা জিরো। যেহেতু হাইট জিরো তার মানে আমাদের স্থিতিশক্তিটা সম্পূর্ণ জিরো। আমাদের যে সংঘর্ষের টোটাল যে শক্তিটা সেটা সম্পূর্ণটাই হচ্ছে গতিশক্তির উপর ডিপেন্ডেন্ট, সেখানে আমাদের কোনো স্থিতিশক্তির আনাগোনা দেখা যায় না। তাহলে আমাদের এখানে যে প্রথম অবজেক্টটা আছে তার গতিশক্তি কত হবে, সেটার গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার। দ্বিতীয়টার কত হবে, হাফ m2 u2 স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা দিকের কথা চিন্তা করিনি, কারণ কি জানো, এখানে আমাদের যে কোনো ভ্যালুটাই স্কোয়ার হইতেছে, তাহলে ভ্যালু যখন স্কোয়ার হইতেছে সেখানে আমাদের প্লাস থাকুক মাইনাস থাকুক সব কিছুই আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো এটা আরেকটা কারণ যেখানে আমাদের ভরবেগ সংরক্ষণশীল থাকার পরেও আমাদের শক্তি অনেক সময় সংরক্ষণশীল নাও থাকতে পারে, কারণ এখানে ভরবেগের ক্ষেত্রে আমাদের বেগের দিকটা ম্যাটার করতেছে, কিন্তু যখন শক্তি মেজার করতেছি তখন আমাদের বেগের দিকটা ম্যাটার করতেছে না, কারণ স্কোয়ারের মাধ্যমে সেই জিনিসটা চলে যাইতেছে। তো এটা হচ্ছে আমাদের আদি অবস্থা, এটা হচ্ছে আমাদের আদি শক্তি। আমরা যদি আমাদের শেষ শক্তির কথা চিন্তা করি, আমাদের প্রথম ভ্যালুটা আসবে হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার, পরেরটা হবে হাফ m2 v2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শেষ শক্তি। এবং যখন আমাদের আদি শক্তি আর শেষ শক্তিটা সমান হবে তখন আমরা বলতে পারবো যে এই সিচুয়েশনে আমাদের শক্তি সংরক্ষণশীল আছে। কিন্তু যদি আমাদের আদি অবস্থার সাথে শেষ অবস্থা মিল না থাকে তখন আমাদের সেখানে শক্তি সংরক্ষণশীল থাকবে না। এবং আমরা জানছি শক্তি যেখানে সংরক্ষণশীল থাকবে সেটা হবে আমাদের ইলাস্টিক কলিশন বা ইলাস্টিক সংঘর্ষ। আবার যেখানে শক্তি সংরক্ষণশীলতা মেনটেন হবে না, শক্তি সংরক্ষণশীল থাকবে না, সেটা হবে আমাদের ইনইলাস্টিক কলিশন বা ইনইলাস্টিক সংঘর্ষ। আমাদের যে ফাইনাল শক্তি সংরক্ষণশীলতার যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এখান থেকে আমাদের ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা দুইয়ের সূত্র থেকে আমরা আরও দুইটা ফর্মুলা বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের শেষ বেগ
বের করার ফর্মুলা, ঠিক আছে। আমাদের শেষ বেগটা অনেক সময় দেখা থাকতে পারে যে নাও দিতে পারে, দুইটার ভ্যালুই নাই, তখন আমরা বের করবো কীভাবে? তো সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে v1 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করব। প্রথমে নিচে থাকবে m1 প্লাস m2, m1 প্লাস m2, মাঝখানে চিহ্নটা প্লাসের। আমরা যখন v1 বের করতে যাব তখন আমাদের একটা পোর্শনে 2u2 m2 আলাদা করে থেকে যাবে, ঠিক আছে। এবং এই পাশে আমাদের m1 মাইনাস m2 হবে, তার সাথে আমাদের যে বেঁচে যাওয়া u1টা আছে সেটা গুণ করে দেওয়া হবে। সেমভাবে আমরা v2 ফর্মুলাটা বের করতে পারি। v2 ফর্মুলা হচ্ছে এই পাশে m1 প্লাস m2, মাঝখানে প্লাস চিহ্ন, আবার m1 প্লাস m2। যেহেতু আমরা v2 বের করতেছি, অর্থাৎ আমাদের এক পাশে 2u1 m1 আলাদা থাকবে এবং আরেক পাশে m2 মাইনাস m1 ইন্টু আমাদের যে এখানকার যেহেতু v2, তার মানে আমাদের এখানে গুণ হবে u2। এইভাবে তুমি এই ফর্মুলা দুইটা ডেরিভেশন দেখার দরকার নেই, কারণ এই দুটার ডেরিভেশন মোটামুটি ভালোই বড়। তুমি এই দুইটা ফর্মুলা যে কোনোভাবে মুখস্থ করে ফেলবা। তুমি আমি যেভাবে বলে দিছি এইভাবে মুখস্থ করতে পারো। যখন আমরা v1 বের করব, এক পাশে 2u2 m2 আলাদা থাকবে এবং এই পাশে আমাদের u1টা তো গুণ হবে কার সাথে? m1 মাইনাস m2-র সাথে। যখন আমরা v2 বের করব তখন আমাদের 2u1 m1 আলাদা থাকবে, এপাশে u2 গুণ হবে কার সাথে? m2 মাইনাস m1 এর সাথে, এবং নিচে অলওয়েজ m1 প্লাস m2 থাকবে। তো এইভাবে তুমি যেভাবে পারো, তোমার যেভাবে ইজি হয়, এভাবে তুমি ফর্মুলা দুইটা মুখস্থ করে ফেলবা। পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা বলতে বোঝায় আমাদের যে পরন্ত বস্তুটা আছে, আমাদের পরন্ত বস্তুর যে কোনো বিন্দুতে, পরন্ত বস্তু যখন পড়তেছে, মনে করো এখানে আমাদের একটা বস্তু আছে, এখান থেকে সে মাটিতে পড়ছে, মাটিতে পড়ার পর্যন্ত যে কোনো পয়েন্ট যদি চিন্তা করো, মনে করো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, অথবা তুমি যদি ইনিশিয়াল পয়েন্ট অথবা ফাইনাল পয়েন্ট চিন্তা করো, যে কোনো পয়েন্ট যদি তুমি চিন্তা করো, সেখানে আমাদের যে টোটাল এনার্জিটা ইটিটা আছে সেটা আমাদের এখানে সমান হবে। আমরা যদি এখানে প্রথম চিন্তা করি যে এটা হচ্ছে ইটি1, এটা হচ্ছে আমাদের ইটি2, এখানে হচ্ছে আমাদের ইটি3, এটা হচ্ছে আমাদের ইটি4, এটা হচ্ছে আমাদের ইটি5। তো পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা বলতে বোঝায় আসলে আমাদের এখানে প্রত্যেকটা যে টোটাল এনার্জিটা আছে, ইটি1, ইটি2, ইটি3, সবগুলো আমাদের এখানে সমান হবে। এইভাবে করে আমাদের প্রত্যেকটা যে টোটাল এনার্জিটা আছে সেটা সমান হবে। কোনো পয়েন্টেই আমাদের টোটাল এনার্জির কোনো নড়চড় হবে না, ঠিক আছে। তো এখানে কীভাবে চিন্তা করো, প্রথম সিচুয়েশনে আমাদের বস্তুটা যেহেতু স্থির, তার মানে তার কোনো গতিশক্তি থাকবে না, সম্পূর্ণ যে শক্তিটা আছে সেটাই থাকবে স্থিতিশক্তিতে। এবং একবার লাস্ট পয়েন্টে যখন তার মাঝে আর এবং মেঝের মাঝে গ্যাপটা অনেক কম, মানে টেন্স টু জিরো, হাইটটাকে তুমি জিরো বলতে পারো, কিন্তু এখনও মাটি স্পর্শ করে না এমন একটা অবস্থায়, তখন এর হবে কি কোনো প্রকার স্থিতিশক্তি থাকবে না, সম্পূর্ণ শক্তিতে থাকবে গতিশক্তিতে, ঠিক আছে। তখন আমাদের পুরো শক্তিটা কী হবে? গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। এবং মধ্যবর্তী প্রত্যেকটা পয়েন্টে যখন মনে করো আমাদের এই পয়েন্টে আসছে, তখন কী হবে? এটুকের জন্য সে একটা গতিশক্তি গেইন করবে এবং আমাদের যে নিচের জায়গাটুকু আছে তার জন্য তার মাঝে একটা স্থিতিশক্তির এক্সিস্টেন্স থাকবে। দুইটা মিলায় যে গতিশক্তি সর্বমোট শক্তিটা হবে সেটা আমাদের ইনিশিয়াল অথবা ফাইনালের যে সর্বমোট শক্তিটা আছে সেটা সমান। সেম সিনারিও আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই হবে যে আমাদের এটুকের জন্য সে একটা গতিশক্তি অর্জন করবে এবং বাকিটার জন্য একটা স্থিতিশক্তি তার মাঝে থাকবে। তো এভাবে করে যখন আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের টোটাল এনার্জিটা সমান থাকে, তখন আমরা বলতে পারি যে আচ্ছা, বস্তুটা শক্তি সংরক্ষণশীল আছে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল আসলে বলতে বোঝায় আমাদের মহাবিশ্বে যে কয়টা বস্তু আছে তাদের প্রত্যেকের মাঝেই একটা না একটা বল এক্সিস্ট করতেছে, তাদের মধ্যবর্তী একটা আকর্ষণ বল আছে। তো সেই বলটাকেই আসলে মহাকর্ষ বল বলা হইতেছে। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী যে বলটা আছে সেটাকে বলা হয় মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল কিছু নিয়ম মেনে চলে, যেমন আমাদের বলা হয়েছে এখানে মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তা আমরা যদি চিন্তা করি এখানে দুইটা ভর আছে, একটা হচ্ছে মনে করো m1, একটা হচ্ছে m2, এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে f, তাহলে সূত্র মোতাবেক আমাদের এটা হবে f সমানুপাতিক m1 ইন্টু m2, কারণ আমাদের বলছে মধ্যবর্তী যে আকর্ষণ বলটা তাই সেটা তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এবং পরবর্তী আরেকটা বলছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা যদি মধ্যবর্তী দূরত্বটাকে d ধরি, তাহলে আমাদের এখানে আসবে যে f প্রপোর্শনাল টু 1/d², যেহেতু আমাদের এখানে দূরত্বের ব্যস্তানুপাতিক বলা হয়েছে, ঠিক আছে। তো এই দুইটা জিনিসকে আমি একসাথে মার্জ করে এইভাবে লিখতে পারি যে f প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d²। তো এইটা আমাদের একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক ফর্মেটে আছে। যেহেতু এটাকে আমরা এখনও পর্যন্ত কোনো সমীকরণে কনভার্ট করতে পারিনি, তাই এটা এখনও পর্যন্ত কোনো ফর্মুলা না। তো আমরা জানি কি যখন সমানুপাতিক চিহ্ন তুলতে হবে আমাদের এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা যদি এখানে একটা কনস্ট্যান্ট আনি, তখন আমাদের ফর্মুলাটা হবে অনেকটা এরকম যে এফ ইজ ইকুয়াল টু, মনে করো কনস্ট্যান্টের মানটা হচ্ছে জি, ঠিক আছে। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা জি আর নিয়ে আসলাম, তখন আমার ফর্মুলাটা হবে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r²।
ঠিক আছে। তো তখন আমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো, এটাকে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের ফর্মুলা। এখানে আমাদের জি এর একটা এক্স্যাক্টলি ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের 6.67 ইন্টু 10⁻11 এবং ইউনিটটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার ইনভার্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা জি এর মান। এবং এই যে ফর্মুলাটা আছে এটাকে আমরা মহাকর্ষ বলের ফর্মুলা বলতে পারি। এবং এই ফর্মুলা দিয়ে আমরা মহাবিশ্বে এক্সিস্টেন্স যে কোনো দুইটা বলের আকর্ষণ বের করতে পারি। আমরা যদি চিন্তা করি যে আমাদের যে পৃথিবীটা আছে এবং এর উপরে তুমি একটা আপেল চিন্তা করো, মনে করো এটা একটা আপেল, ধরে নাও যে এটা একটা আপেল চিন্তা করো, এবং তাদের মধ্যবর্তী যে আকর্ষণটা আছে, আমরা এখন মহাকর্ষ বল যখন আমরা ডিস্টেন্সটা চিন্তা করব, সেটা অবভিয়াসলি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স থেকে, একবারে সেন্টার থেকে তাদের যে ডিস্টেন্সটা আছে সেটা আমরা কাভার করব। ঠিক আছে, তো এই ফর্মুলার মাধ্যমে তুমি একটা আপেল এবং পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণটাও মেজার করতে পারবা। এখন কথা হয়েছে যে আকর্ষণ তো দুইজন সমানই করতেছে, আমাদের পৃথিবীও আপেলটাকে এফ বলে টানতেছে, আবার আমাদের আপেলটাও পৃথিবীটাকে এফ বলে টানতেছে, দুইজনই সমান বলে আকর্ষণ করতেছে। তাহলে সেই বলের মাধ্যমে আমরা কেন শুধুমাত্র আপেলের অবস্থানের পরিবর্তন দেখি, আমরা কেন পৃথিবীর অবস্থানের পরিবর্তন দেখি না? ঠিক আছে, তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা একটা ফর্মুলা যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে আমাদের ফোর্স যখন সমান, তখন যদি আমাদের ভর অতিরিক্ত পরিমাণে বেশি হয়, তাহলে আমাদের এক্সেলারেশন অতিরিক্ত পরিমাণে কম হবে। তাহলে চিন্তা করো, যেখানে আমাদের সেম বলে টানতেছে সেখানে আমাদের আপেলের ভরটা কত হবে? আপেলের ভরটা অবভিয়াসলি আমাদের পৃথিবী থেকে অনেক কম হবে। সেখানে যেহেতু আমাদের পৃথিবীর ভরটা অনেক বেশি হবে আপেলের তুলনায়, তার মানে আমাদের আপেলের যে এক্সেলারেশনটা থাকবে তার তুলনায় আমাদের পৃথিবীর এক্সেলারেশনটাও অনেক কম হবে। সেই জন্য আমরা শুধুমাত্র এই আকর্ষণের কারণে আপেলের যে জায়গা পরিবর্তন সেটাই আমরা লক্ষ্য করি, এবং পৃথিবীর যে এক্সেলারেশনটা সেটা এতটাই কম যেটা আমাদের কখনোই আমরা সেটা চোখে তো দেখবই না, এবং সেটাকে অনেক সময় নগণ্য তুমি ধরতে পারো। এই জন্যই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করার পরেও আপেলের যেহেতু ভর কম, তার জন্য তার এক্সেলারেশন বেশি থাকে। এর জন্য আমরা আপেলের জায়গার পরিবর্তন দেখি বা আপেলের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের এর পরবর্তী টপিকটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল একটা নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, এটা কখনো আমাদের শক্তির যে সংরক্ষণশীলতা বা বলের সংরক্ষণশীলতার নীতি মানে না। কারণ কি জানো, ঘর্ষণ বল সর্বদা তোমার গতির এগেনস্টে কাজ করবে। তুমি চিন্তা করো, যখন তুমি এদিকে যাইতেছো, একটা গাড়ি মনে করো এদিকে মুভ করতেছে, তখন আমাদের ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে। ঠিক আছে, আমাদের বলটা যদি এদিকে থাকে তখন আমাদের ঘর্ষণ বলটা তার গতির বিপরীতে কাজ করবে, এবং পরবর্তীতে যদি গাড়িটা আমাদের আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করে, আমাদের যদি আগের জায়গায় গাড়িটা ব্যাক করে, মনে করো এদিকে ব্যাক করতেছে, আমাদের ফোর্সটা থাকবে এদিকে, তখন কি হবে, গতিটা যেহেতু এদিকে, আমাদের ঘর্ষণ বলটা আবার তার এগেনস্টে কাজ করবে। তার মানে এমন না যে আমাদের আগের অবস্থা থেকে সে একটা বল খরচ করে করে একটা অবস্থায় পৌঁছাইছিল, কিন্তু পরবর্তীতে যদি আমরা সেই অবস্থান থেকে আবার আমাদের আগের অবস্থানে ব্যাক করি, তাহলে আমাদের অবভিয়াসলি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের সম্পূর্ণ শক্তিটাই ব্যাক পাওয়ার কথা। কিন্তু ঘর্ষণ বলের কারণে সেটা হবে না। কারণ কি, ঘর্ষণ বল সর্বদাই আমাদের শক্তিটাকে হ্রাস করতেছে। আমাদের গতি যেদিকে থাকবে, আমাদের ঘর্ষণ বল তার এগেনস্টে কাজ করবে, এবং সেখানে একটা শক্তির খরচ হবে, শক্তির ওয়েস্ট যাবে। ঠিক আছে, তো সেটা তুমি এদিকে যখন যাবা তখনও ওয়েস্ট যাবে, এবং ওই জায়গা থেকে তুমি যখন ব্যাক করবা, ওই জায়গা থেকে তুমি যখন তোমার আগের জায়গায় ব্যাক করার চিন্তা করবা, তখনও তোমার শক্তিটা ওয়েস্টই যাবে। এমন না যে তুমি শক্তিটা ব্যাক পাবা। ঠিক আছে, এর জন্য ঘর্ষণ বলটাকে তুমি একটা নন কনজারভেটিভ ফোর্স বলতে পারো, যেটা আমাদের শক্তির সংরক্ষণশীলতাকে ব্যাঘাত ঘটায়। ঘর্ষণ বলের যখন সেখানে এক্সিস্টেন্স থাকবে, তখন সেখানে আমাদের শক্তি বা ভরবেগের সংরক্ষণশীলতা কোনোটাই হয় না। ঠিক আছে, কোনোটাই সংরক্ষণশীল থাকে না, আমাদের দুইটা জিনিসেরই ব্যাঘাত ঘটে, দুইটা জিনিসের সংরক্ষণশীলতা নষ্ট হয়। ঠিক আছে, এখন ঘর্ষণ বলে যেহেতু আমাদের শক্তির অপচয় ঘটতেছে, তার মানে আমাদের মনে হইতে পারে যে ঘর্ষণ যদি না থাকতো তাহলে হয়তো বা ভালো হতো। তো ঘর্ষণকে আমাদের আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে নেসেসারি ইভিল, যেটাকে বাংলায় তুমি বলতে পারো যে প্রয়োজনীয় উপদ্রব বা প্রয়োজনীয় একটা আপদ। তো এটাকে কেন নেসেসারি ইভিল বলা হয়? তার কারণ চিন্তা করো, ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে কোনো প্রকার চলাচল করতে পারতাম না। আমরা যখন হাঁটি আমাদের পা কী করে, আমাদের পাটা একটা পিছন দিকে একটা বল দেয়। মনে করো এটা হচ্ছে আমাদের পা, আমাদের পাটা পিছন দিকে একটা ফোর্স দিবে, যার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে, তখন কি হয়, পিছন দিকে একটা ফোর্স দেওয়ার পরে আমাদের ফ্রিকশন যেটা আছে, আমাদের ঘর্ষণটা সামনের দিকে একটা বল দেয়, যার কারণে আমরা এখানে একটা স্ট্যাবিলিটি পাই এবং আমরা সামনের দিকে অগ্রসর হই। কিন্তু এখানে যদি কোনো প্রকার ফ্রিকশন না থাকতো, তখন কি হইতো, আমরা যখন এখানে পা দিতাম,
পা দিয়ে আমরা যখন পিছন দিকে বল দিতাম, যেহেতু কোনো ফ্রিকশন নাই, আমাকে এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই, আমি পিছন দিকে আমার পা স্লিপ করে চলে যেত এবং আমি সামনের দিকে আগানোর যে স্ট্যাবিলিটিটা এটা কখনোই পাইতাম না। সিমিলারলি তুমি এই জিনিস চিন্তা করতে পারো গাড়ির চাকার ক্ষেত্রে। গাড়ির চাকা যখন রোল করে, এটা হচ্ছে মনে করো গাড়ি রাস্তা, এটা হচ্ছে আমাদের গাড়ির চাকা। গাড়ির চাকা যখন রোল করে, গাড়ির চাকা মনে করো এইদিকে করে ঘুরতেছে, তো তার মানে সে কী করতেছে, পিছন দিকে একটা ফোর্স দিতেছে এবং গাড়িতে বিদ্যমান যে ফ্রিকশনটা আছে সে কী করে, সামনের দিকে তাকে ফোর্স দেয় এবং এই দুইটা জিনিস ফোর্স বিপরীতভাবে কাজ করার কারণে আমাদের এখানে একটা স্ট্যাবিলিটি ক্রিয়েট হয়, যার জন্য আমাদের গাড়ির চাকাটা ঘুরলে আমরা সামনের দিকে অগ্রসর হই। বাট যদি এখানে কোনো প্রকার ফ্রিকশন না থাকতো তখন কী হতো, আমাদের গাড়ির চাকার মতো ঘুরতে থাকতো, গাড়ির চাকার মতো পিছন দিকে ঘুরতে থাকতো এবং জায়গায় জায়গায় রোটেট করতো। গাড়িটাকে সামনের দিকে ফোর্স দেওয়ার মতো কোনো ফ্রিকশন যেহেতু এখানে নাই, তখন গাড়ির চাকা শুধু রোটেটই করতে থাকতো এবং সেখানে তারা অগ্রসর হইতে পারতো না। এই জিনিসটা আমরা অনেক সময় দেখি যে বরফের উপর, কিন্তু তাদের সারফেসটা অত্যাধিক পরিমাণে মসৃণ হওয়ার কারণে তাদের ফ্রিকশনটা অনেক কম। ঠিক আছে, তুমি বরফে, কাদায় বা বালিতে যখন দেখবা তো ওইসব জায়গায় ফ্রিকশনটা অনেক কমে যায়। তো ওইসব জায়গায় দেখবা তুমি সহজে গাড়ি চালাতে পারবা না বা সহজে হাঁটতে পারবা না। বরফ বা বালির উপর তুমি যদি হাঁটার চেষ্টা করো, দেখবা যে তোমার পা পিছন দিকে চলে যেতে এবং তুমি সামনের দিকে আগানোর কোনো প্রকার শক্তি খুব একটা পাইতেছো না। আমরা যখন দেখবো কোনো অ্যাথলিটরা দৌড়াইতেছে, তখন দেখবো অ্যাথলিটের পায়ের জুতার নিচে, মনে করে এটা যদি হয় অ্যাথলিটের পায়ের জুতা, ওইটার নিচে আবার আলাদা করে স্পাইক ইউজ করা হয় যাতে আমরা সেটাকে আরও বেটার স্ট্যাবিলিটি দিতে পারি মাটির সাথে। কারণ একটা অ্যাথলিট অনেক স্পিডে দৌড়াইতেছে, তো এই ক্ষেত্রে আমাদের যে সাধারণ জুতাগুলো আছে সেগুলোর ফ্রিকশনও হয়তো বা তার জন্য এনাফ না। এর জন্য আমরা আর্টিফিশিয়াল কিছু স্পাইক ইউজ করি জুতার নিচে, যার কারণে সে মাটিটাকে আরও ভালো করে গ্রিপ করতে পারবে, যাতে আমাদের ফরওয়ার্ড যে ফোর্সটা আছে, আমরা তো আমাদের স্পাইক দিয়ে পিছন দিকে ব্যাকওয়ার্ড ফোর্স দিব এবং ফরওয়ার্ড যে আমাদের ফ্রিকশন ফোর্সটা আছে সেটা যাতে আমাদের আরও বেটার স্ট্যাবিলিটি দিতে পারে এবং আরও বেশি ফ্রিকশন যাতে মাটিতে থাকে, এর জন্য আমরা স্পাইক ইউজ করি। ঠিক আছে, তার মানে আমাদের বোঝা গেল যে আমাদের ঘর্ষণ বলটা আমাদের শক্তির অপচয় ঘটায় ঠিকই, কিন্তু ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা মোটামুটি পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো আমরা করতে পারতাম না। তো আমাদের বই ঘর্ষণ বলের 4টা প্রকারভেদ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফোর্স। তো স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফোর্স কোনটা হয়, সেটা হচ্ছে মনে করো এই যে এখানে একটা মেঝে আছে, মেঝের উপর আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার সাথে এখানে আমাদের একটা ফ্রিকশন বল কাজ করতেছে। যদিও আমাদের এখানে এটা চলমান না, কিন্তু ফ্রিকশন বল কাজ করতেছে। তো এই সিচুয়েশনটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এখন ফ্রিকশন বল কীভাবে কাজ করে, আমরা যদি ফ্রিকশন বলের কথাটা চিন্তা করি যে এফকে বলা হয় এফকে ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের যে ফর্মুলাটা আছে। তো এখানে মিউ হচ্ছে আমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটাকে বলা হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক। আর কোনটা, আমরা নিউটনের তৃতীয় সূত্রটা এখনও পড়ি নেই। তো নিউটনের তৃতীয় সূত্রটা আমরা একটা জিনিস জানি যে প্রত্যেক বলের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন আমরা যদি এই বস্তুটার দিকে তাকাই, বস্তুটা আমাদের ভূমিতে এমজি ফোর্স দিতেছে। ঠিক আছে, এমজি ফোর্স দিতেছে এবং বস্তুটার উপরে আমাদের ভূমিটা রিটার্নে একটা আর ফোর্স দিতেছে, যার কারণে আমাদের বস্তুটা স্টেবল আছে এই জায়গায়। তো একটা জিনিস চিন্তা করো, বস্তু কখন স্টেবল থাকবে, যখন আমাদের এই দুইটা বল একজন আরেকজনের নিষ্ক্রিয় করে দিবে। অর্থাৎ আমি বলতে পারি এখানে যে আর ইজ ইকুয়াল টু এমজি, এরকম একটা সিনারিওতেই আমাদের বস্তুর এখানে স্টেবল থাকবে। যদি আর ইজ ইকুয়াল টু এমজি না হইতো, আমাদের আর যদি মনে করো এমজি থেকে বেশি হইতো, যেটা কখনো পসিবল না, তাহলে আমাদের বস্তুর উপরে উঠে যেত। তো এটা তো কখনো সম্ভব না। আর ইজ ইকুয়াল টু এমজি যেহেতু আছে, এর জন্য আমাদের বস্তুর এই জায়গায় স্থির আছে। এখানে আমরা আর এর জায়গায় এফ কি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি লিখতে পারি। তো এটা তোমরা এখানে স্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে কাজে লাগবে। আমাদের বস্তুটা যদি আর একটু টিল্টেড থাকতো, মনে করো এটা হচ্ছে আমাদের সারফেস, এরকম একটা সারফেস, এবং এই সারফেসের উপর আমাদের এখানে একটা বস্তু আছে, তখন কিন্তু আমাদের আর ইজ ইকুয়াল টু এমজি হবে না। তখন আমাদের বস্তুর ভরটা হবে কোন দিকে, ভরটা হবে ডিরেক্টলি নিচের দিকে। কিন্তু আমাদের প্রতিক্রিয়া বল যেটা আছে সেটা হবে কোন দিকে, তো আমাদের যে সারফেসটা আছে সারফেসটার একবারে লম্ব বরাবর হবে আমাদের প্রতিক্রিয়া বল। তো তখন আমি কি কিন্তু আর ইজ ইকুয়াল টু এমজি লিখতে পারবো না, তখন আমাদের এই যে ভ্যালুটা আছে এটা হয়ে যাবে এমজি কস থিটা। তো এটা আপাতত তোমাদের জানার দরকার নেই, খালি এটা জেনে রাখো যে এটা হয়ে যাবে এমজি কস থিটা। তখন আমাদের যে আর এর ভ্যালুটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কি এমজি কস থিটা। যখন আমাদের একবারে স্টেবল ছিল তখন সেটা ছিল যে আর ইজ ইকুয়াল টু এমজি, কিন্তু যখন আমাদের এখানে একটা টিল্টেড সারফেস চলে আসছে, একটা অ্যাঙ্গেল আছে এখানে থিটা অ্যাঙ্গেল আছে, তখন আমাদের এই ভ্যালুটা এমজি কস থিটা হয়ে যাইতেছে। ঠিক আছে, তো এখানে কখনো এটা বলবা না যে আমাদের ঘর্ষণটা বস্তুর ওজনের উপর ডিপেন্ড করতেছে না, আমাদের সারফেসটা বস্তুর উপর যে প্রতিক্রিয়া বলটা দিতেছে আর হচ্ছে প্রতিক্রিয়া বলটা দিতেছে আমাদের ঘর্ষণটা সেটার উপর ডিপেন্ড করতেছে। এর পরবর্তী ঘর্ষণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ, স্লাইডিং ফ্রিকশন। তো গতি ঘর্ষণ কখন কাজে লাগে, মনে করো আমরা একটা সাইকেল চালাইতেছি এবং সাইকেল চালানোর পরে আমরা সাইকেলটাকে থামানোর জন্য আমরা সেখানে ব্রেক করলাম। ঠিক আছে, তো ওই সময় কি হয়, আমাদের গতি ঘর্ষণের কারণে সাইকেলটা থামে যায়। ঠিক আছে,
তো আবর্ত ঘর্ষণ কখন কাজে লাগে? যখন মনে করো আমাদের গাড়ি চলাচল করতেছে তখন। তো গাড়ি চলাচলের অবস্থায় যদি আমাদের স্মৃতি ঘর্ষণের মতো এত হাই লেভেলের ঘর্ষণ বল কাজে লাগে, তখন দেখা যাবে আমাদের গাড়ির যে ফিউল ইফিসিয়েন্সি আছে সেটা অনেক কমে যাবে এবং গাড়ির মাইলেজ অনেক ডাউন হয়ে যাবে। তো ওই জিনিসগুলোকে মেনটেন করে কোন জিনিসটা? সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে সবচাইতে কম ঘর্ষণ বল, ঠিক আছে? এখানে ঘর্ষণ আছে কিন্তু বাকি সবগুলো ঘর্ষণ বলের থেকে সবচাইতে কম ঘর্ষণ বল কাজ করে আবর্ত ঘর্ষণে। এবং আমাদের লাস্ট যে ঘর্ষণটা আছে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। তো প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন কাজে লাগে কখন? যখন মনে করো আমাদের প্যারাশুট বা দিয়ে কেউ নিচে নামতেছে, মনে করো এটা হচ্ছে আমাদের প্যারাশুট দিয়ে একটা বস্তু মানুষ মনে করো এখানে নিচে নামতেছে, তখন কি হয়? প্যারাশুট যে টোটাল সারফেসটা আছে, টোটাল সারফেসটা আমাদের যখন নিচে নামে, টোটাল সারফেসটা যখন একটু নিচে নামে, সেখানে অবভিয়াসলি কিছু না থাকলেও সেখানে বায়ু আছে। তো বায়ুকে না সরায় আমাদের প্যারাশুট সেই জায়গা দখল করতে পারবে না। তো যখন বায়ুকে সরাইতে যায়, বায়ু তাকে একটা প্রতিক্রিয়া বল দেয়। আমাদের প্যারাশুটটা মনে করো নিচের দিকে আসতেছে, সেইখানে একটা বল দেয়, আমাদের বায়ু সেটাকে রিটার্নে আরেকটা প্রতিক্রিয়া বল দেয়। তো এইভাবেই সেখানে একটা প্রবাহী ফ্রিকশন বা ফ্লুইড ফ্রিকশনের একটা ব্যাপার স্যাপার শুরু হয়, ঠিক আছে? তো এবং এই ফ্রিকশনটা হচ্ছে সবচেয়ে জোরালো ফ্রিকশন বা সবচেয়ে শক্তিশালী ফ্রিকশন। এই জন্যই দেখবে যে এত উপর থেকেও মানুষ সহজেই প্যারাশুট দিয়ে জাম্প দিতে পারে, ঠিক আছে? কারণ বাতাসের যে ফ্রিকশনটা সেটা অনেক বেশি শক্তিশালী ফ্রিকশন। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের ক্লাসের পিডিএফের লিঙ্ক তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।